কোয়েশ্চেন কি আসবে? কোয়েশ্চেন আসবে পেপার 2, অবভিয়াসলি ইট ইজ ইন পেপার 2, মনে রাখতে হবে। পেপার 2 এর মধ্যে আসবে কি? বেলান ভ্যালি। ওকে, দেখো বেলান ভ্যালি বোঝানোর আগে কি লেখা আছে? প্লিস্টোসিন এবং হলোসিন। ইয়েস অর নো বলো, বোঝাবো। দেখো তোমাদের ব্যাচের খাতা চেক করা হয়নি। তোমাদের ব্যাচের দুজন এক্সাম দিয়েছিল, সায়ন আর তুমি। তোমাদের দুজনের খাতা গৌরব দেওয়া হবে আগামী হচ্ছে শুক্রবার দিয়ে দেবো। সব ব্যাচেরই খাতা দেওয়া হয়েছে, লুইপাদের খাতা দেওয়া হয়েছে, W1112 দেওয়া হয়েছে, 111 দেওয়া হয়েছে। তোমাদেরটা দেওয়া হয়নি, তোমাদেরটা দেওয়া হবে আগামী শুক্রবার। একসাথে দুদিনের খাতা দিয়ে দেবো, ঠিক আছে? ওভারঅল একবার আমি জাস্ট চোখ বুলিয়ে দেখলাম, মোটামুটি ঠিক আছে, অসুবিধা নেই। মোটামুটি মানে অনেকটা কিন্তু ইমপ্রুভ হয়েছে। তো আগামী সপ্তাহে দিয়ে দেবো, আরও ডিটেলসে বলে দেবো, ঠিক আছে? আজকে অন্যান্য ব্যাচের কিন্তু অনেক গ্রাফে কিন্তু গন্ডগোল হয়েছে, মনে রাখবে গ্রাফে কিন্তু গন্ডগোল করা যাবে না। গ্রাফে গন্ডগোল করলে কিন্তু অসুবিধা হয়ে যাবে। তোমাদের আগের ব্যাচের কিন্তু যে ক্লাস ছিল 5টা থেকে, ওদের ব্যাচে কিন্তু গ্রাফে কিন্তু খুব গন্ডগোল হয়ে গেছে। সামান্য একটুখানির জন্য কিন্তু নাম্বার একদম পুরো তলানিতে চলে এসছে, সামান্য একটুখানি ভুলের জন্য পুরো নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে যাবে। কেন এক্সাম অ্যাটেন্ড করা জরুরি সেটা বুঝতে পারবে আস্তে আস্তে। প্যারিওডিক পিরিয়ডের, এটা কি বলেছি আমি? লিথিক পিরিয়ড। লিথিক মানে কি? প্রস্তর যুগ। ইয়েস অন্য বলো। প্যালিওলিথিক পিরিয়ডটা কার আন্ডারে পড়ছে? পড়ছে প্লিস্টোসিন, মনে রাখবে, প্লিস্টোসিন এরার আন্ডারে। প্যালিওলিথিক পিরিয়ড কার আন্ডারে পড়ছে? প্লিস্টোসিন এরার আন্ডারে পড়ছে। হয়েছে। এই এরায় একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি দেখো, প্লিস্টোসিন এরা হচ্ছে কিসের আন্ডারে পড়ছে? আন্ডারে পড়ছে হচ্ছে হিমযুগ, আইস এজ। ওকে, হিমযুগ। অবভিয়াসলি হিমযুগ মানে বাইরের টেম্পারেচার থাকবে কিন্তু খুব কম। এর জন্য মানুষ কি করবে? মানুষ গুহার ভেতরে, কেপ শেল্টার মনে রাখতে হবে, কেপ শেল্টার, মানুষ গুহার ভিতরে থাকতে শুরু করবে। এবং কি আরও একটা কারণ গুহার ভিতরে থাকা, যেহেতু সেই সময় আইসেস ছিল, আলাদা করে কিন্তু বন বা এরকম কোনো কিন্তু উল্লেখ তেমনভাবে ছিল না। সব জায়গায় কিন্তু দাতাল প্রাণীরা তারা ঘুরে বেড়াতো। একটা কারণ কি কেপ শেল্টারের? প্রথম কথা, প্রটেক্ট ফ্রম দ্য সারাউন্ডিং টেম্পারেচার, বাইরের তাপমাত্রা থেকে রক্ষা করা, নাম্বার 1। নাম্বার 2, বড় বড় দাতাল প্রাণী, যেটাকে আমরা বলতে পারি পুমা বা দাতাল প্রাণীর হাত থেকে রক্ষা পাওয়া। এইবার কি তারা যে কেপ শেল্টার করতো, কেপ শেল্টারের উপরে তারা বড় একটা পাথর দিয়ে এটাকে চাপা দিত। তার প্রথম এবং প্রধান কারণ কি? কারণটা হচ্ছে এই যে তারা যে চাপা দিত বড় পাথর দিয়ে, ফলে কি হতো? ফলে ভিতরের টেম্পারেচার কিন্তু অটোমেটিক বেড়ে যেত। টেম্পারেচার বেড়ে যেত, নাম্বার 1। নাম্বার 2 কি? এবং হচ্ছে প্রোটেকশন। প্রোটেকশন মানে কি? বাইরের দাতাল জীবজন্তুর হাত থেকে রক্ষা পাওয়া। এইবার ইন দ্যাট টাইম দ্য পিপল অফ প্যালিওলিথিক পিরিয়ড, মনে রাখবে, they are dependent on nature for subsistence because they are no any minimum kind of knowledge about, মনে রাখতে হবে, কাল্টিভেশন, এগ্রিকালচার, এটসেট্রা। এর জন্য খাবারের অন্বেষণে তারা কি করত? খাবারের অন্বেষণে তারা, মনে রাখতে হবে, খাবারের অন্বেষণে তারা এই যে কেপ থেকে তারা বাইরে বেরিয়ে আসতো। বুঝতে পেরেছ? বাইরে বেরিয়ে এসে উঠেই দেখলো যে একটা বড় দাতাল প্রাণী আছে তাকে শিকার করার জন্য। মন দিয়ে শোনো,
তাহলে কি, তাহলে তারা তো দেখাচ্ছে সে নিজে বাইরে প্রাণী শিকার করতে গিয়ে দেখাচ্ছে সে নিজেই শিকার হয়ে গেল। এর জন্য কি মনে রাখবে, তাদের কেবের পাশে বড় বড় পাথরের টুকরো রেখে দিত, লিথিক পাথরের টুকরো। এই পাথরের টুকরোর মধ্যে 4টে ক্যারেক্টার ছিল। একটা হচ্ছে লার্জ, মনে রাখবে, বৃহৎ। একটা হচ্ছে ক্রুড, মনে রাখবে। একটা হচ্ছে রাফ, একটা হচ্ছে বলো আনপলিশড। একটা কি, একটা হচ্ছে আনপলিশড। পরিষ্কার হয়েছে? লার্জ, ক্রুড, রাফ আর আনপলিশড। এইবার কি আস্তে 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 প্যালিওলিথিক পিরিয়ড রিমুভ হয়ে গেল। অর্থাৎ যত গ্লেসিয়ার জমা ছিল, গ্লেসিয়ার জল হয়ে গেল, এবং জল কোথায় চলে গেল? সমুদ্রে চলে গেল। এবং আফটার প্যালিওলিথিক পিরিয়ড কি যুগ আসলো বলো? যুগ আসলো হচ্ছে হলোসিন। হলোসিন যুগ আসলো। হলোসিন যুগের তাপমাত্রা কি হয়ে গেল বলো? তাপমাত্রা হয়ে গেল ড্রাই অ্যান্ড ওয়ার্ম, টেম্পারেচার শুষ্ক হয়ে গেল এবং ওয়ার্ম হয়ে গেল, এবং কি শুষ্ক হলো এবং গরম হলো। এটা কার আন্ডারে পড়ছে? এটা হলোসিন এরার আন্ডারে পড়ছে। মন দিয়ে শুনবে একদম। হলোসিন এরায় কি হলো ভাই, বাইরের টেম্পারেচার যখন ড্রাই হবে এবং ওয়ার্ম হবে, যখন গরম হবে, তাহলে মানুষ তাহলে মাটির তলায় কেন থাকবে? মানুষ কোথায় চলে আসলো? মানুষ ওপরে উঠে গেল। পরিষ্কার হয়েছে? এবং আমরা তোমাদের যে সম্ভবত তোমাদের নোট, আজকের নোটটা কি আছে? 15 নম্বরের নোট। 15 নম্বরের নোট হচ্ছে তোমাদের বোধ হয় ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, খুব ইম্পর্টেন্ট। তো এরপরে সামনের দিন তোমাদের পড়ানো হবে সোয়ান ভ্যালি। ইভেন তোমরা দেখবে তোমাদের যে যাদের 2 মাসের ম্যাটেরিয়াল পাঠানো হয়েছিল, তারা দেখবে তাদের যে সোয়ান ভ্যালি ম্যাটেরিয়াল দিয়েছে সেখানে দেখবে একটা গ্রাফ আছে, একটা ছবি আছে, নিচে দেখবে জলের একটা, দেখবে এরকম জলধারা বয়ে গেছে। ছবিটা দেখবে এরকম একটা ছবি আছে, দেখবে এরকম 7টা খণ্ড, এবং নিচে দেখবে জলধারা বয়ে গেছে আমার নোটে। মানে বাংলা কি, বাংলা হচ্ছে হিমবাহ গলে জল বাইরে বেরিয়ে গেছে। ওই যে গলে গেল, গলে জল বাইরে বেরিয়ে গেছে। এইবার কি বড় বড় বন কোথায় গঠিত হয়েছে? কোনো একটা সমুদ্রকে বা কোনো একটা নদীকে ওরিয়েন্টেড করে বড় বড় বন বা বড় বড় জঙ্গলগুলো তৈরি হয়েছে। এইবার খাদ্যের অন্বেষণে বড় বড় দাতাল প্রাণীরা কোথায় চলে গেছে? দাতাল প্রাণীরা সেই বন ওরিয়েন্টেড চলে গেছে। তাহলে নর্মাল যে জায়গাগুলো, সাধারণ সমভূমি অঞ্চল যে জায়গাগুলো, কি হয়ে গেল? সম্পূর্ণ ফ্রি হয়ে গেল এবং সেফ হয়ে গেল। কারণ বড় বড় জন্তু কিন্তু আর থাকলো না। এই ঘটনাটা ঘটলো কোথায়? হলোসিন এরা। হলোসিন এরা মানে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি মেসোলিথিক বলো পিরিয়ড। আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি ইন দ্য টাইম অফ মেসোলিথিক পিরিয়ড, হলোসিন এরা। মাথায় ঢুকলো? এইবার বক্তব্য কি, মানুষ কি করলো? মানুষের এই বড় বড় কিন্তু পাথর দিয়ে আর কোনো কাজ নেই, কারণ শিকারের জন্য বড় প্রাণী বলতে আর কিছুই থাকলো না। শিকারের জন্য কি হয়ে গেল? হয়ে গেল ফিশ, হয়ে গেল বার্ড, পাখি। এইসব মানুষ শিকার করতে মানে শুরু করলো। কারণটা কি? কারণটা হচ্ছে বড় বড় ম্যাক্সিমাম প্রাণীরা কোথায় চলে গেছে? বনে চলে গেছে। পরিষ্কার হয়েছে? এইবার দেখো, মন দিয়ে শোনাও, এই যে ফিশ এবং বার্ড, খুব ইম্পর্টেন্ট, ফিশ এবং বার্ড, এদের কাহিনী কি? মনে করো মানুষ যদি সে আগের দেখা যাচ্ছে খুব বড় প্যালিওলিথিক টুল ইউজ করছে, সাপোজ যদি ইউজ করতো, কি হতো? মানুষ দেখলো গাছে একটা পাখি বসেছে, এই পাখিটা আমাকে শিকার করতে হবে। এবার মানুষের বড় পাথরের টুকরোটা তুলছে, ভাই তুলতে তুলতে তো পাখি পালাবে, থাকি না বলো? পাখিকে শিকার করার জন্য কি বড় বড় পাথরের টুল নিলে হবে? হবে না। তখন মানুষ বুঝতে পারলো এই বড় বড় পাথরের টুলকে কিন্তু আর রাখা যাবে না। তাহলে কি পাথরের টুলগুলোকে আরো ছোট করতে হবে, স্মল করতে হবে। মানুষ শুরু করলো কি? মানুষ আসলো ফ্লেক। কোথায় মানুষ আসলো? ফ্লেক।
আগামী দিনে তোমাদের যে নোটাসে ফ্লেকের পুরো পদ্ধতি শেখানো হবে একদম। অর্থাৎ কি ছোট ছোট টুকরো, পাথরের টুকরো, একে আমরা কি বলবো, একে আমরা বলবো মাইক্রোলিথ। মাইক্রোলিথ দিয়ে তারা ছুড়বে, ছুড়ে কোনো প্রাণীকে তারা, ছোট্ট পাখিকে এরকম একটা মনে করে তীরের একটা ফলা দিয়ে এইভাবে ছুড়লো, পাথরের ফলা দিয়ে পুরো প্রাণীকে বা পাখিকে হত্যা করলো, হত্যা করে তার মাংস খাবে। এই হচ্ছে পুরো পদ্ধতি। তাহলে এইবার দেখো বেলান ভ্যালি যে নোটটা আমাদের আসছে পেপার 2 এর মধ্যে, এবং কি দেখো দেখে নাও, প্লিস্টোসিন পিরিয়ড অর্থাৎ হিমযুগ অবসানের সাথে সাথে হলোসিন যুগের আবির্ভাবের মধ্যে দিয়ে পরিবেশের জলবায়ুর অনুকূল পরিবর্তনই মেসোলিথিক বা মধ্যপ্রস্তর যুগের ইঙ্গিত বা বার্তা বহন করে। প্রথম লাইনটা বুঝতে পেরেছো তো? প্রথম লাইনটা বোঝানোর জন্য আমি এতক্ষণ তোমাদের জন্য কাহিনী রচনা করলাম। বলো, প্রথম লাইনটা মন দিয়ে আগে দেখো, আগে আমাদেরকে প্রথম লাইনটা দেখতে হবে। হলো হলো এইবার কি দেখবো? মেসোলিথিক পিরিয়ডে প্রাণীদের শিকার করা, মাছ ধরা, খাদ্য সংগ্রহ করা, গৃহপালিত পশুচারণ। মনে রাখবে মেসোলিথিক পিরিয়ডের মধ্যে দে ইনিশিয়েট এগ্রিকালচার, তারা এগ্রিকালচারকে দে ইনিশিয়েট, মনে রাখতে হবে, তারা এগ্রিকালচারকে ইনিশিয়েট করেছিল, তারা কাল্টিভেশন শুরু করেছিল, তারা কাল্টিভেশন, দে ইনিশিয়েট দ্য কাল্টিভেশন রাইট নাও, তারা কাল্টিভেশনকে শুরু করেছিল নাম্বার 1। নাম্বার 2 তারা কি করেছিল বলো? নাম্বার 2 তারা করেছিল হচ্ছে অ্যানিম্যাল ডোমেস্টিকেশন। অ্যানিম্যাল মনে রাখতে হবে, ডোমেস্টিকেশন একদম, অর্থাৎ গবাদি পশু চারণ বা গবাদি পশু পালন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু তারা নিয়েছিল। বুঝতে পেরেছো? মনে রাখতে হবে। এবার দেখো মধ্যপ্রস্তর যুগের হাতিয়ারগুলি মাইক্রোলিথ নামে প্রখ্যাত, যা বোঝালাম তাই পরিষ্কার, যেটা আকারে ছোট ছিল এবং নির্দিষ্ট জ্যামিতিক আকৃতি বিশিষ্ট ছিল। বললাম না ফ্লেকের আকৃতি কিছুটা এইরকম এইরকম এরকম কিন্তু ফলা। সামনে আমরা নোটে আসছি। এবার দেখো উত্তরপ্রদেশের প্রয়াগের কাছে বেলান উপত্যকা হলো এমন একটি বিশেষ প্রাগৈতিহাসিক স্থান যেখানে প্যালিওলিথিক, মেসোলিথিক এবং নিওলিথিক যুগের প্রমাণ তথা নমুনা পাওয়া গিয়েছে। এর জন্য আমরা এই বেলান উপত্যকাকে কি বলবো? মনে রাখবে বেলান ভ্যালি হচ্ছে মেসোলিথিক সাইট। পরিষ্কার হলো? বেলান ভ্যালি মেসোলিথিক। তোমাদের ছবিটা আঁকতে হবে, এটা আঁকার দরকার নেই, এসব কিচ্ছু লেখার দরকার না, শুধু এই ছবিটা, শুধু এইটুকু তোমাদের আঁকতে হবে। টানবে, এইভাবে টানবে গঙ্গা, পরিষ্কার হয়েছে? এখান থেকে টানবে যমুনা। আমরা জানি গঙ্গা যমুনার মিলনস্থল কোথায়? প্রয়াগ, বা যেটাকে আমরা বলতে পারি এলাহাবাদ। ওকে, এইবার কি হয়ে গেল? গঙ্গা রিভার এইভাবে কিন্তু বেরিয়ে গেল, এইবার বের করে দিলাম। এইবার দেখো যে এই যে একটা সারাউন্ডিংস একটা রিভার এসছে, এইভাবে একটা দাগ টেনে দেবে, বেশি কিছু আঁকার দরকার নেই। এই হচ্ছে বেলান রিভার, এটা খুব ইম্পর্টেন্ট, শুধু এই ছবিটা আঁকবে বেলান রিভার। আমি যেটুকু আসছে ব্লু শুধু সেইটুকু আঁকবে। এখানে কি দেবে? এরকম দেবে কাইমুর রেঞ্জ, ছবিটা এরকম দেবে, দিয়ে দেবে কাইমুর রেঞ্জ। পরিষ্কার? ব্যাস, এই হচ্ছে কাইমুর রেঞ্জ। বেলান রিভারের ওরিয়েন্টেড কাইমুর রেঞ্জ, সোন রিভার আর সিওয়াল। এখানে দেখো লেখা আছে বেলান রিভারের ভূগোল স্থান, দেখো লেখা আছে বিন্ধ্য পর্বতমালার মাঝখানে অবস্থিত এক ক্ষেত্র বিশেষ বেলান উপত্যকা, যার উত্তরে বিন্ধ্য পর্বতমালা। উত্তরে কি বলো? উত্তর হচ্ছে বিন্ধ্য, এই উত্তরে কি আসবে বলো? উত্তরে, উত্তর মানে উপর পাটে বিন্ধ্য পর্বতমালা, মনে রাখতে হবে। দক্ষিণে কাইমুর, দক্ষিণে কি আসবে? দক্ষিণে কাইমুর পর্বত, মনে রাখতে হবে। হাত দিয়ে নর্মাল পেন দিয়ে ছবি আঁকতে হবে। পার্বত্য অঞ্চল প্রায় ৭,৮০০ বর্গক্ষেত্র বরাবর বিস্তৃত ছিল। উত্তরপ্রদেশের এলাহাবাদ এবং মির্জাপুর জেলা এবং মধ্যপ্রদেশের রেওয়া ও সিন্ধি জেলার পার্শ্ববর্তী এলাকাও এই ক্ষেত্রে অন্তর্গত। ব্যাস, সিম্পল একদম। নেক্সট কি আসবে? প্র্যাকটিস করতে হবে তার জন্য। উপত্যকাটি প্রচুর পরিমাণে প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ। কি বললাম? বুঝতে পেরেছো? যেমন জল সরবরাহের জন্য সুব্যবস্থা আছে, সরঞ্জাম তৈরির জন্য প্রচুর কাঁচামালের প্রাধান্য বর্তমানে, এগুলো তোমরা দেখে নেবে। আমরা 3টে পর্যায়ে ভাগ করছি, প্রারম্ভিক মেসোলিথিক পর্যায় এ, প্রারম্ভিক মেসোলিথিক পর্যায় বি এবং
উন্নত মেসোলিথিক বা প্রোটো নিওলিথিক পর্যায়ে হয়েছে। এবার দেখো মেসোলিথিক বা মধ্যপ্রস্তর যুগের অনুসন্ধান সমূহ পরিষ্কার। কার্লাইল নামক একজন প্রখ্যাত প্রত্নতত্ত্ববিদ উক্ত উপত্যকায় অভিযান চালিয়ে মেসোলিথিক অবশেষ বা নমুনাগুলির প্রথম অনুসন্ধান পেয়েছিলেন। তিনি করেছিলেন কিন্তু ফার্স্ট কার্লাইল। তিনি যে পাহাড়ের যে আশ্রয় কেন্দ্র বা রক শেল্টার, যে সমস্ত আশ্রয় কেন্দ্র বা রক শেল্টার তিনি খুঁজে বের করেছিলেন, সেগুলির ম্যাক্সিমাম সামনের পাটটা কিন্তু খোলা মাঠ থেকে মধ্যপ্রস্তর যুগের মাইক্রোলিথগুলি সংগ্রহ করেছিলেন। ব্যাপারটা কি, পাহাড়ের যে সমস্ত আশ্রয় কেন্দ্রে মানুষ বসবাস করতো, সেই সমস্ত আশ্রয় কেন্দ্রের সামনে যে খোলা মাঠ, সেই খোলা মাঠের মধ্যে উপর কিন্তু তিনি খনন কার্য চালিয়ে তিনি সেই সমস্ত মানে প্রচুর পরিমাণে রক শেল্টার বা মাইক্রোলিথ খুঁজে পেয়েছেন। কারণ মানুষ যেখানে বসবাস করত সেখানে সে কী রাখতো, সেখানে সে তার অস্ত্রপাতিগুলো রাখতো। বুঝতে পেরেছো? এবার আসবো আমরা যে মেসোলিথিক সাইটের মধ্যে মানে ইম্পর্টেন্ট যে সমস্ত জায়গায় তারা হচ্ছে এক্সকাভেশন চালিয়েছিল, খনন কার্য। একটা হচ্ছে মোরানা পাহাড়, একটা হচ্ছে বাগাইখোর, একটা হচ্ছে লেখিয়া হিলস, একটা হচ্ছে কি ঘাগড়িয়া। এই চারটে আমরা নিদর্শন দেব। নিদর্শনগুলো দেখে নাও। প্রথম দেখো মোরানা পাহাড়, পাহাড়ি আশ্রয় কেন্দ্রগুলোর মধ্যে রকশেটের মধ্যে প্রথম ইম্পর্টেন্ট হচ্ছে মোরানা পাহাড়। এটা হচ্ছে জিয়া শর্মা এবং আর কে ভার্মা নামক দুজন নির্বিদ মোরানা পাহাড়ে অবস্থিত আশ্রয় কেন্দ্র খনন কার্য চালিয়েছিলেন। ওকে, আশ্রয় কেন্দ্র প্রায় 55 সেন্টিমিটার ভরাট ছিল, মাটি দিয়ে ভরাট ছিল এবং ইয়া 4টি স্তরে বিভক্ত ছিল। সমস্ত স্তরে মৃৎপাত্রগুলোর সাথে বিভিন্ন জ্যামিতিক মাইক্রোলিথ পাওয়া